সুপ্রিয় দর্শক, আমি মুস্তফা দানিশ স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের আলোচনার বিষয় ভেজাল ওষুধ, নির্বিকার কর্তৃপক্ষ। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন প্রথমেই অধ্যাপক ডাক্তার রশিদ ই মাহবুব, সভাপতি স্বাস্থ্য অধিকার আন্দোলন। মাঝখানে আছেন এস.এম. শফিকুজ্জামান, মহাসচিব বাংলাদেশ ওষুধ শিল্প সমিতি এবং পরিচালক বিসিসিআই। এবং ওই প্রান্তে আছেন অধ্যাপক আবু ফারুক, ওষুধ প্রযুক্তি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। তবে আলোচনা শুরুর আগেই চলুন দেখে নিই এখনকার প্রধান সংবাদগুলো। বেগম জিয়ার বাসভবন ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা, শহীদের সংখ্যা নিয়ে বিভ্রান্তি সৃষ্টিকারীদের রুখে দেওয়ার আহ্বান মুক্তিযোদ্ধার সন্তানদের। সরকার প্রধানের জেলা বলেই গোপালগঞ্জের উন্নয়নে বেশি কাজ দেখানোকে বাড়াবাড়ি বলে মন্তব্য, প্রধানমন্ত্রীর ব্যয় কমানোর নির্দেশ। বঙ্গবন্ধুর ছবি বিকৃত করাকে কেন্দ্র করে উত্তপ্ত চট্টগ্রামে আওয়ামী লীগের রাজনীতি, এমপি লতিফকে যথাযথ জবাব দেওয়া হবে ঘোষণা সাবেক সিটি মেয়রের। সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সাইনবোর্ডে ভুল বানান, বিভ্রান্তিতে শিক্ষার্থীরা, মাতৃভাষার সম্মান রক্ষায় সরকারকে উদ্যোগী হওয়ার পরামর্শ। এবং জিকা ভাইরাস প্রতিরোধে বেনাপোল স্থলবন্দরে সতর্কতামূলক ব্যবস্থা, থার্মাল স্ক্যানের মাধ্যমে চলছে স্বাস্থ্য পরীক্ষা। আজকে সন্ধ্যায় দেখলাম যে বিকালে ভেজাল ওষুধ ইয়াতে বাবুবাজারের ওখানে কতগুলো ফার্মেসি ইয়াতে অভিযান চালানো হয়েছে। তো যেন কিছু টাকা জরিমানা করা হয়েছে, পাশাপাশি একজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে যে দীর্ঘদিন ধরে এই ওষুধ কোনটা আসল আর কোনটা নকল, বা কোনটা কাজ করছে কোনটা কাজ করছে না, এই জিনিসগুলো কোনো মতেই আমরা সঠিকভাবে বুঝতে পারছি না। এটার মানে কি এটা দাঁড়াচ্ছে যে না আমাদের নজরদারি ঠিক মতো নেই, না আমাদের নীতি, আমাদের যারা বিক্রি করছেন তারা খারাপ উদ্দেশ্যে এই কাজটা করছে? কোন জায়গায় সমস্যাটা আমাদের? প্রথমে যদি আমরা বলি আর কি, আপনি যেটা বলছেন যে ওষুধের যে সমস্যাটা, 3-4 রকমের সমস্যার মধ্যে জড়িত। একটা হচ্ছে আমাদের দেশে যে ভেজাল ওষুধ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে এটার মধ্যে ইনগ্রেডিয়েন্টসে অন্য কিছু, এটা হচ্ছে আমরা কমনলি বুঝি। কিন্তু এছাড়াও কিন্তু আছে ম্যানুফ্যাকচারিং পয়েন্টে আন্ডার কোয়ালিটি। যদি আপনার গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস না থাকে তাহলে এটা কোয়ালিটি ওষুধ না। তারপরে আরেকটা জিনিস আছে মেয়াদ উত্তীর্ণ ওষুধ, সেগুলোকে পাল্টিয়ে দিয়ে নতুনভাবে ঢুকাইয়ে দেওয়া। আরেকটা এর মধ্যে একটা বৈশিষ্ট্য আবার আছে, অল্প দামের ওষুধ কিন্তু ভেজাল হয় না। কারণ যদি বলেন যে আয়রন ট্যাবলেট, এটা ভেজাল হবে না, কারণ এটা তো আর পোষায় না। আর যে জিনিসটা আরেকটা আছে আমাদের দেশে, বিদেশ থেকে অনেক ওষুধ আসে মানে এটা কিন্তু ইম্পোর্ট হয়ে আসে না। কারণ ইম্পোর্টের আসার আবার একটা প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াটা কিন্তু এখানে ফলো করে না। এবং বিদেশের মার্কেট থেকেও যদি আপনি ওষুধ কিনতে চান, সেখানে কিন্তু একটা ওষুধ কেনার একটা প্রক্রিয়া আছে। তা ওই প্রক্রিয়া তো ওই কেনা হয় না। তাহলে দেখা যাচ্ছে ওখান থেকে যে অবৈধ উপায়ে যে ওষুধগুলো আসে, সেই ওষুধ মান নিয়েও সেটা কি ঔষধ, ওখানকার কোনো মেয়াদ উত্তীর্ণ ওষুধকে এগুলো পাচার করে দিচ্ছে, কিংবা লেস ওই কোয়ালিটি সেগুলো কিনা। ঔষধের যে এই ভেজাল সার্বিকভাবে, যেটাকে আমরা বলবো যে লেস কোয়ালিটি ড্রাগ, এটা কিন্তু বাজারে প্রচুর আছে। এখন এটা কে দেখবে? প্রথাগতভাবে ফারুক ভাই জানে, আমাদের দেশে একটা অনেক আগের থেকেই একটা ওষুধ প্রশাসন আছে। ওষুধের সাথে এটা আবার পাবলিক হেলথেরও একটা কাজ করত। এখন কিন্তু মূল কাজটা ওষুধ প্রশাসনের চলে আসছে, তাদের ডিজি র্যাঙ্কের লোক আছে। এখন যখন তাদের সাথে আমরা বসি, যে তাদের লোকবল নিয়ে তারা কথা বলেন, তো লোকবল নিয়ে কথা বললে এখন যদি আপনি মনে করেন যে ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকের বা বিংশ শতাব্দীর প্রথম দিকের যে লোকবল, সেটা দিয়ে তো এখানে হবে না। এখন ঔষধ প্রশাসনও কিন্তু অনেক পয়সা কামায়, কিন্তু সেটা আর্টিকুলেটেড ফর্মে জনস্বার্থে ব্যবহার হচ্ছে না। একইভাবে আছে ওইখানে যে আইনকানুনগুলো আছে, সেই আইনকানুনগুলো, যেমন ফার্মাসিস্ট কথা যদি বলি, আজকাল আমার দেশে এত বেশি ফার্মাসিউটিক্যাল গ্রাজুয়েট আছে, তাদেরকে কিন্তু আমরা প্রপারলি ব্যবহার করতে পারছি না। দেখা যাচ্ছে ওখানে লেস কোয়ালিফাইড লোকজনদেরকে আমরা দিয়ে দিয়েছি। থার্ড যেটা আসছে আমার দেশে, ডাক্তার সাহেবদের ব্যাপারে যদি বলি, তারা ওষুধ ব্যবহার করে, কোয়ালিফাইড ডাক্তার যারা, তারা তাদের রুগীদের স্বার্থে ভালো কোম্পানির ওষুধ ব্যবহার করে।
কিন্তু তাদের কাভারেজ তো সমস্ত বাংলাদেশ না, গ্রাম্য বাংলায়, কিন্তু ওখানে কিন্তু সে আবার ব্যবসাটাই মূল। যে ঔষধে বেশি দিবে, তাকে পার্সেন্টেজটা দিবে, সেই ওষুধ দিয়ে সে মার্কেটে চালাবে। তো সুতরাং সমস্ত জিনিসগুলো কিন্তু একটা মানে চক্রের মধ্যে পড়ে গেছে। এখন এটা করতে গেলে যে কাজটা করা উচিত সরকারের, ওষুধে যারা ম্যানুফ্যাকচারার করে তাদেরও কিন্তু একটা দায়িত্ব আছে। সেই দায়িত্বটা হচ্ছে তারা কিন্তু নিজেরাই তাদের ওষুধের সার্টিফাই করে যে তার এটা কোয়ালিটি ঔষধ। একইভাবে বাংলাদেশ সরকারের হচ্ছে এগুলো স্যাম্পল কিছু তাদের কাছে পাঠায়, সেগুলোকে দেখে দেওয়া যে তারা যেই কথাগুলো বলছে সেটা ঠিক আছে কিনা। কিন্তু বাংলাদেশের সরকারের যে ল্যাবরেটরির অবস্থা, তাতে যেই পরিমাণ ওষুধ আসে সেটা বহন করার সক্ষমতা তাদের নাই এগুলো পরীক্ষা করা। তাহলে আমি একটু যেহেতু আপনি ওষুধ শিল্প সমিতির তো এইখানে আপনাদের ভূমিকাটা মানে আপনারা কি ধরনের মেজারমেন্টগুলা এই ক্ষেত্রে সরকারকে বলেন অথবা আপনারা নিজেরা নেন? আসলে আপনাকে ধন্যবাদ। এবং সুন্দর একটা জিনিস নিয়ে পত্রিকায় লেখাও দেখলাম যে মানুষের কিন্তু যখন বেঁচে থাকতে চায় বা শারীরিক কষ্টটাকে লাঘব করতে চায়, তখন কোনো মানুষ ডাক্তারের কাছে যায় এবং ডাক্তারের কাছে দেখার পরে প্রেসক্রিপশন নিয়ে ওষুধ কেনে। এই ওষুধটা যদি ভেজাল হয়, এটা এর চেয়ে কষ্টের কিছু থাকে না, কেন তার তো নিজের কাজই হলো না, বরং তার ক্ষতি হলো। এবং প্রফেসর মাহবুব সাহেব যে কথাটা বললেন যে হ্যাঁ, আমি তার সাথে একমত। বাংলাদেশের ওষুধ শিল্প একটা সুন্দর জায়গায় এসছে এবং ওই লোক বলের কম কথা আমি আর বলতে চাই না। তার কারণ হলো যে ইতিমধ্যেই ওষুধ প্রশাসন পরিদপ্তরকে অধিদপ্তর উন্নীত করা হয়েছে এবং এখানে বোধহয় লোকজন আমার মনে হয় যে তাদের যে পোস্ট তার চাইতে 50% বা 60% লোক ইতিমধ্যে নিয়োগ দেওয়া হয়ে গেছে। এবং আগে অনেক ডিস্ট্রিক্টে কোনো সরকারি লোক থাকতো না ওষুধের। এখন কিন্তু আমি যতটুকু জানি প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কিন্তু একজন করে ড্রাগ সুপারিনটেন্ডেন্ট আছে, একজন করে ইন্সপেক্টর আছে, এবং যার ফলে কিন্তু এই নকল ওষুধগুলা ধরা পড়ছে। এখন এখানে নকল বলতে মানুষ তো অনেক কিছু বোঝে। এখানে নকল না, একটা হয় কি আনরেজিস্টার্ড ওষুধ। বাংলাদেশের আইনে ওষুধ আপনার তৈরি করতে হলে বা ইম্পোর্ট করতে হলে ড্রাগ রেজিস্ট্রেশন অনুমতি লাগবে এবং ড্রাগ নাম্বার লাগবে। এটাই হলো জেনুইন ওষুধ। আমাদের যে প্রফেসর মাহবুব সাহেব যে কথা বললেন সেটা হলো যে আমাদের অনেক রুগী ইন্ডিয়াতে ট্রিটমেন্ট করতে যায়, গিয়ে ওই ধরেন 6 মাসের প্রেসক্রিপশন হলো ইন্ডিয়া থেকে ওষুধ কিনে আনে, আবার ফিরে গেলে ওই যে ডিমান্ডটা তৈরি হয় ইন্ডিয়া থেকে। আমাদের যেহেতু আমাদের দেশের চারিদিকে বর্ডার, ওই ইন্ডিয়া থেকে ওষুধগুলো আসে, এইটা কিন্তু রেজিস্ট্রেশনহীন। আর একটা জিনিস আমি আপনাকে বলি, সেটা হলো যে ভিটামিন ওই চায়না থেকে, মালয়েশিয়া থেকে ফুড সাপ্লিমেন্টের নামে, মিয়ানমার থেকে এটা কিন্তু কিছু কিছু আসে যাতে কোনো রেজিস্ট্রেশন নেই। তারা বলে কি ফুড সাপ্লিমেন্ট। ফুড সাপ্লিমেন্ট আমাদের দেশে কোনো আইন নেই। আমাদের দেশে আপনার ভিটামিনও যদি খান, দিস ইজ এ ড্রাগ, ওষুধ প্রশাসনে গিয়ে অনুমতি লাগবে, নাম্বার লাগবে, তারা পরীক্ষা নিরীক্ষা করে দেবে। এবং এইটার একটা ক্লাস আছে যেখানে আপনার কোন ডিপার্টমেন্টে নেই। আপনার এই যে প্রফেসর ফারুক সাহেব আছেন, উনি কিন্তু পার্লামেন্টারি থেকে দায়িত্ব দিয়েছিলেন ওনাকে টু ভিজিট অল ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি। উনি ভিজিট করেছেন এবং যেগুলো মধ্যে উনি মনে করেছেন বা টিম মনে করেছেন যে দে আর নট প্রডিউসিং কোয়ালিটি ওষুধ, তাদের কিন্তু উনি বন্ধ করে দিয়েছে এবং অনেক কোম্পানি বন্ধ আছে। এরপরে কি হয়, উনি যেগুলো বন্ধ করে দিয়েছে পরের দিন আবার হাইকোর্টে গিয়ে রিড করে আবার অনেকগুলো কোম্পানি খুলেও ফেলছে, যে তারা তাদের আবার নিষিদ্ধ ওষুধ যেগুলো আছে সেগুলো মার্কেটে একদম চলাফেরা। হ্যাঁ, সেই তো এখন কোর্টের উপরে তো কিছু বলার নাই। কোর্টে গেছে, কোর্ট বলছে না এটা বন্ধ করা চলবে না, এটা চলবে। এখন তো আপনার সরকারেরও কোনো ক্ষমতা নেই। তারপরেও গভর্নমেন্ট খুব আন্তরিক এবং আমরা সবসময় ডায়ালগ করছি গভর্নমেন্টের সাথে যেন এটা বন্ধ করা হয়। এবং এই জন্যই কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে ইভেন সব জায়গায়, শুধু মিটফোর্ডে না, বাংলাদেশে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালিত হচ্ছে, ডেইলি ধরা পড়ছে। তো আমরা নিজেরাও খুব চিন্তিত, কারণ আমরা বাংলাদেশের 99% চাহিদার ওষুধ কিন্তু আমরা নিজেরা তৈরি করি। অ্যান্ড প্রেজেন্টলি উই আর এক্সপোর্টিং টু 117 কান্ট্রিজ অফ দি ওয়ার্ল্ড। এবং আপনি শুনে থাকবেন গত মাসে আমাদের দুইটা কোম্পানি, বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল অ্যান্ড স্কোয়ার ফার্মাসিউটিক্যাল, দে হ্যাভ অ্যাওয়ার্ডেড আপনার ইউএসএফডিএ সার্টিফিকেট। আপনার ইউকেএমএইচআর, ইউরোপিয়ান ইউনিয়ন, টিজিএ, অস্ট্রেলিয়া, এই প্রত্যেকটা দেশের কিন্তু প্রায় 10-15টা কোম্পানি কিন্তু পেয়েছে। আমরা যখন ইউএস মার্কেটে যাব, এই সময় যদি এরকম নকল বাজার যদি প্রতিরোধ না করতে পারি আমরা, তাহলে কিন্তু ইউএস এর সুযোগটা হয়তো আমাদের বন্ধ হয়ে যাবে। এই জন্য আমরাও সরকারের কাছে বলি,
এবং আমরা, আপনি শুনে খুশি হবেন যে আমরা সেদিন আইসিডিডিআবির সাথে ড্রাগ অ্যান্ড ডিজিজ মহোদয় নিয়ে বসেছিলাম। তারা রিসার্চ করছে, তারা একটা ডিভাইস বের করেছে। এই ডিভাইস দিয়ে আপনার ওষুধের একটা আমরা কোড নম্বর দেবো, ওটা পরীক্ষা নিরীক্ষা করছে তারা। করলে যে কেউ মোবাইল দিয়ে একটা নাম্বার ফোন করে বলে দেবে যে এটা আসল না নকল। এটা হলে আমার মনে হয় যে ক্রেতা যারা কিনবে তাদের জন্য ভালো হবে। আর কিছু কিছু আছে, যেমন ধরেন ফারুক সাহেব আমি দেখছি একদিন ফোন করলো যে আমি একটা কোম্পানি ভিজিট করতে আসে, বাইরে দিয়ে বন্ধ, পিছন দিয়ে দেখি টকটেক শব্দ হয়, এবং এটা কোম্পানি বন্ধ করে ফেলেছে, অনেক দিন আগে বন্ধ, কিন্তু রাতের অন্ধকারে তারা ওষুধ বানায়। এবং বেকায়দা কোনটা জানেন, যে ওনার মামলাটাও নিতে চায় না। উনি যখন ধরা পড়েছেন লক্ষ লক্ষ টাকার ওষুধ সহ, ওখানকার লোকাল প্রশাসন মামলা নিতে চায় না। উনি কথা বলেছেন, আমি ডিজির সাথে কথা বলেছি, এবং ডিজি সাথে সাথে অ্যাকশন নিচ্ছে, ডাকের লোকজনও গেছে। এখন আমাদের যদি সবাই ঠিকঠাক মতো যে যে সেক্টরেই করি না কেন, এত ভালো একটা জিনিস, এটার সুফল যদি আমরা না পাই, মানুষ যদি প্রতারিত হয়, এটা দুঃখজনক। স্যার, এখানে যেটা হচ্ছে, যেমন আপনি নকল বলেন, ভেজাল বলেন, নিম্নমানের বলেন, যেটাই বলেন না কেন, এটা তো একটা চেইন অফ সাপ্লাইয়ের মধ্যে দিয়ে আসছে। আমাদের দেশের কনটেক্সটে বলা হয় যে মিডফুড ঢাকার এটাই সবচেয়ে বড়, যেখান থেকে সব জিনিসগুলো যায় মোটামুটিভাবে। কিন্তু ওরা যারা এই ওষুধগুলো হাতে পারে, যারা সেলসম্যান, যারা সেলস রিপ্রেজেন্টেটিভ, তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু জানে কোনটা কি অবস্থায় আছে। কিন্তু যখন ইয়ারা বলছে, ফার্মেসি বলে, আমাদের এখানে তো কেউ প্রেসক্রিপশন নিয়ে এসে খুব কম লোক এসে বলে যে এটা দেন, আমরা দিয়ে দিই। নকল কি আমরা তো, উনি সত্য বলছে না মিথ্যা বলছে আমি জানি না, কিন্তু তারপরে যেটা হচ্ছে, সাপ্লাই চেইন অফ কমান্ডের মেইন জায়গায় যদি একটা মানে বেসমেন্ট বসানো হয়, সেন্টার বসানো হয়, যে তার প্রত্যেকটা জিনিস চেকিং করা, বা এই ধরনের কোনো সিস্টেমের মধ্যে যাওয়া যায় কিনা। কারণ যখন চেইন অফ কমান্ড থেকে ভিতরে ঢুকে যাচ্ছে, তখন কিন্তু দেশের চারিদিকে ঢুকে যাচ্ছে। তো আপনি যদি মেইন সেন্টারটা আটকাতে পারেন, তাহলে হয়তো আপনি কিছু করতে পারবেন। ধন্যবাদ। আপনার কথাটা শুনে আমার মনে পড়ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রেও কিন্তু মোটামুটি গত শতাব্দীর ওই 30-এর দশকে ব্যাপারটা এরকমই ছিল। ওদের ওখানেও তারা ওষুধগুলোকে নিয়ন্ত্রণ করতে পারছিল না। ওষুধ কোম্পানিগুলোর মধ্যে মিক্সড অবস্থা ছিল, কেউ ভালো ওষুধ বানাচ্ছিল, কেউ ওই নিম্নমানের ওষুধ তৈরি করছিল, সাবস্ট্যান্ডার্ড যেটাকে আমরা বলি। তো সেটা তারা এফডিএ থেকে চেষ্টা হচ্ছিল যে যাতে করে সবসময়ই উত্তম মানের ওষুধগুলো বাজারে আসে। তো এটা একটা দিক হলো, ইন্ডাস্ট্রিয়াল সেক্টরকে এফডিএ চেষ্টা করছিল নিয়ন্ত্রণ করতে। এখন মুশকিল হলো ওই যে আপনি যেটা বললেন আউটলেট, যে ওষুধগুলো কনজিউমারের কাছে বা রোগীর কাছে যখন যাবে, তখন কিভাবে যাবে? এটা তো এমনি কোনো পণ্য না, কনজিউমার আইটেম না যে আমি দোকান থেকে যে কোনো জায়গা থেকে কিনে নিলাম। এফডিএ যেটা করলো সেটা হলো যে তারা ওই কিছু দোকানকে তারা বলল যে তোমার এই দোকানগুলো লাইসেন্স হতে হবে, যেটা আমাদের এখানেও এখনো আছে। আমাদের এখানে কিছু লাইসেন্স, কিছু অলাইসেন্স, মানে যতগুলো লাইসেন্স আছে তার থেকে বেশি, 4-5 গুণ বেশি দোকান, 4-5 গুণ না হলেও মোটামুটি বেশি এরকমই আছে। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে ওখানে থাকবে কে? ওই আপনি যেটা বললেন, এটা তো রবট ওষুধ বিক্রি করতে পারে না। ওষুধটা কিন্তু আসলে বিক্রির জিনিসও না, এটাকে আমরা বলি ডিসপেন্সিং। একটা প্রেসক্রিপশন নিয়ে আসার পরে ওই ওষুধটা, প্রেসক্রিপশনটা চেক করে তারপরে সেইভাবে ওষুধটা ফার্মাসিস্ট দেবেন, এবং সেই ফার্মাসিস্ট হতে হবে মিনিমাম গ্রাজুয়েট ফার্মাসিস্ট। আমাদের এখানে কিন্তু এই যে ওষুধের দোকানে ফার্মাসিস্ট থাকবে, এই কালচারটা এখনো আসে নাই, এবং এটা কারণও আছে। কারণও হলো যে এখানে আপনি 7-8 পাস, এসএসসি পাস লোকদেরকে বসিয়েছেন, লাইসেন্স দিয়েছেন। যদি তাই হয় তাহলে একজন গ্রাজুয়েট ফার্মাসিস্ট তিনি ইন্ডাস্ট্রিতে যদি জয়েন করেন, ইন্ডাস্ট্রিতে জয়েন করলে উনি যেই বেতন পাবেন, যেই স্ট্যাটাস পাবেন, বাইরে তাকে হাতছানি দিচ্ছে চাকরি, লোভনীয় চাকরি, তিনি কেন ওই দোকানে বসবেন? অতএব দোকানের ইমেজটা বাড়াতে হবে। আমরা যেটাকে বলি বিদেশে এফডিএ যেটা করেছে, আমেরিকাতে, ইউরোপে, অস্ট্রেলিয়া, জাপান, আপনি সাধারণ একটা ওষুধও কিনতে পারবেন না ফার্মাসিস্ট ছাড়া। এখন ওই ফার্মাসিস্ট কিন্তু সে এথিক্যালি বাউন্ড, প্রফেশনালি বাউন্ড, তার একটা কোড অফ এথিক্স আছে, এবং সে যদি উল্টা পাল্টা কোনো ওষুধ বিক্রি করে তার লাইসেন্সটা বাতিল হয়ে যাবে। লাইসেন্স বাতিল হয়ে গেলে সারা জীবনে সে আর কিছু করতে পারবে না, এমনকি সে জেলেও হতে পারে। তো ওই যে একটা তার ভয়, একই সঙ্গে তার কোড অফ এথিক্স, একই সঙ্গে তার প্রফেশনাল নলেজ, এই সব মিলিয়ে সে ডিসপেন্সিংটা করে। এখন ডিসপেন্সিং মানেটা কি? আমি আপনার কাছে একটা ওষুধ দাম দিলাম, ওষুধ দিয়ে দিলাম, এইটা কিন্তু আসলে ডিসপেন্সিং না, এটা হচ্ছে মুদি দোকানদার, পণ্য বিক্রি, মুদি দোকানদারি। আপনি চাল, ডাল, লবণ নিত্য প্রয়োজনীয় পণ্যের মতো। এখানে হচ্ছে ড্রাগ ইনফরমেশন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে যে একটা ড্রাগ তখনই ড্রাগ যখন নাকি সে সঠিক মাত্রায় ব্যবহৃত হবে, সঠিকভাবে ব্যবহৃত হবে, এবং এই সঠিকভাবেটাই হলো ড্রাগ ইনফরমেশন। আপনি ওষুধটা কিভাবে খাবেন,
আপনাকে বলা হলো যে আপনি খাবারের আগে খাবেন। কারণ খাবারের আগে মানে কি, আপনি খেতে বসে ওই ওষুধটা খেলেন, তারপরে ভাত খেয়ে নিলেন, ওষুধের খাওয়া হলো না, এটা হলো আধা ঘন্টা আগে মিনিমাম খেতে হবে। আপনাকে বলা হলো দিনে 3 বার খাবেন, আপনি সকালে একবার খেলেন, দুপুরে খেলেন, বিকালে খেলেন, দিনে 3 বারই হলো, কিন্তু আসলে যেই কোন সময় উদ্দেশ্যে খাওয়া দেওয়া হয়েছিল দরকার, কিভাবে 8 খাওয়া ঘন্টা দরকার? পর পর ওই যে একটা অ্যাবজর্পশনের গ্রাফটা, যেটা সেই গ্রাফটা অনুযায়ী ডাক্তার সাহেব বলেছিলেন 3 বার খাওয়ার জন্য, আসলে বলা উচিত ছিল 8 ঘন্টা পর পর খাবেন। এই কাজগুলো কিন্তু ফার্মাসিস্ট বলবে। তার ডায়েট কি হবে ওষুধটা খাওয়ার সময়, কতটুকু পানি খেতে হবে ওষুধটা খাওয়ার সময়। আপনি খাচ্ছেন কোট্রাইমক্সাজল, একটা খুব ভালো ওষুধ, জীবাণুর বিরুদ্ধে ভালো কাজ করে। আপনাকে মিনিমাম 3 লিটার পানি খেতে হবে 24 ঘন্টায়। যদি না খান তাহলে আপনার কিডনি নষ্ট হয়ে যাবে। তার মানে এটা উল্টা দিকে রিভার্স হয়ে হ্যাঁ, যাবে। এটা অ্যাডভার্স এফেক্ট হবে। তো এই যে ওষুধ একটা খুব জটিল জিনিস, এইটা ডিসপেন্সিংটা আমরা একেবারেই করলাম না। আমরা মুদি দোকানের মতন সমানে লক্ষ লক্ষ ওষুধের দোকানের লাইসেন্স দিয়ে দিলাম, যারা চাকরি বাকরি পায় না, কোনো কিছু করতে পারে না, বাড়ির লোক ওরা- যারা ব্যবসা করে তো ভাইটা আছে, ঠিক আছে, হ্যাঁ, তাকে বসাই ওদেরকে যে নাকি কোনো গতি নাই তাকে একটা ফার্মেসি দিয়ে বসিয়ে দেওয়া হলো, এবং তার লাইসেন্স আছে কি নাই এটা মাথা কামানো হলো না। এবং আমরা খুব খুশি, আমাদের যারা নাকি দায়িত্বপ্রাপ্ত লোকজন তারা খুব খুশি, আমাদের এতগুলো লাইসেন্স ছিল, এখন আমরা আরো 500 দিয়েছি, আরো 1000 দিয়েছি। আপনি লাইসেন্স দিয়েছেন কাকে? ফার্মাসিস্টকে নাকি নন ফার্মাসিস্টকে? আপনি এসএসসি পাস লোককে লাইসেন্স দিচ্ছেন, দিয়ে বলছেন যে ওনারা সি ক্যাটাগরি ফার্মাসিস্ট। তারা তো ড্রাগ ইনফরমেশনটা জানেন না। এবং আমাদের সমস্যাটা হচ্ছে ওই জায়গাতে যে আমরা ড্রাগ ইনফরমেশন ছাড়াই ওষুধগুলো দিচ্ছি। যে কথাটা একটু আগে আপনি বলছিলেন, এবং ওই আমাদের মাহবুব স্যারও, উনি অনেকদিন ধরে কাজ করছেন ওষুধের উপরে, তিনি বলছিলেন যে যিনি নাকি দোকানদার তিনি কিন্তু জানেন কোনটা সাবস্ট্যান্ডার্ড ওষুধ, কোনটা নকল ওষুধ, কোনটা আসল ওষুধ। তিনি কেন করেন, কথাটা অলরেডি আলোচনায় উঠে এসছে আমাদের দুইজন সম্মানিত আলোচকের বক্তব্য থেকে। সে কমিশনটা কোথায় বেশি পায়? যেখানে কমিশন বেশি পায়, একটা ভালো ওষুধ বিক্রি করলে আপনি পাবেন 15% কমিশন, আর একটা নকল ওষুধ বিক্রি করলে 80%, 70%, 60% কমিশন। তো সে ওই জায়গাটায় যায়। এখন ক্ষতিটা হয় হলো রোগীর। আমরা যেটা বলি সেটা হলো যে আপনি সরকারি পর্যায়ে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, সেখানে যে নিয়োগগুলো হচ্ছে, ওখানে পর্যন্ত ফার্মাসিস্টের চাইতে নন ফার্মাসিস্টের সংখ্যা পিএসসির মাধ্যমে আসে। যাতে এই ঘটনাটা না ঘটে পিএসসির মাধ্যমে দায়িত্ব দেওয়া হলো, সেখান থেকেও দেখা যাচ্ছে ফার্মাসিস্টরা আসে না, নন ফার্মাসিস্টের সংখ্যায় বেশি পরিমাণে আসছে। তাহলে আপনি ওই স্কিল ম্যান পাওয়ারটা পাবেন কোথায়? শুধু জনবল বেশি হলেই তো হবে না, জনবলের একটা টাইপটা লাগবে, যাকে যেই কাজটা করতে দেওয়ার জন্য লেখাপড়া শেখানো হয়েছে রাষ্ট্রের টাকা খরচ করে, রাষ্ট্রের টাকার খরচ করে সেই লোকটাকে ওই দায়িত্বটা দেন। আমি চালাতে পারি বিমান, আপনি আমাকে দিয়েছেন ক্যাব চালাতে, আবার আমি চালাতে পারি ক্যাব, আমাকে দিয়েছেন বিমান চালাতে, এটা তো হবে না। সেই কারণে এইটা স্পেশালাইজেশন, দুনিয়াটা হচ্ছে স্পেশালাইজেশনের যুগ। আজকে চায়না বলেন, ইন্ডিয়া বলেন, মালয়েশিয়া, কোরিয়া, সবাই কিন্তু ওই টেকনোক্র্যাটদেরকে কাজে লাগিয়ে উপরে উঠছে। আমাদের এখানে কিন্তু সেটা হচ্ছে না। এখন জিনিসটা হলো, আমি যে কথাটা বলে এই পর্যায়টা শেষ করতে চাই, পরে আবারও বলবো, সেটা হলো যে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অথরিটি, তাদের মধ্যে অনেক কর্মকর্তা আছেন যারা সত্যিকার আন্তরিকভাবে কাজ করার চেষ্টা করেন। সবাই না, কিন্তু অনেকেই করার চেষ্টা করেন। তাদের ভালো কাজকে আমরা প্রশংসা করি, কিন্তু এই লিমিটেশনগুলো তাদেরকে মনে রাখতে হবে, যে লিমিটেশনগুলোতে আমরা আজকে বড় সাফারিংসের মধ্যে পাবলিক পড়ে যাচ্ছে। দ্বিতীয় হলো যে এই যে ওষুধের দোকানগুলো, এখানে আপনাকে ওই একটা উদ্যোগ নেওয়া হচ্ছে মডেল ফার্মেসি টাইপের, বিদেশে যেরকম ফার্মেসি হয় সেরকম করা যায় কিনা, গ্রাজুয়েট ফার্মাসিস্টকে ওই সম্মান দিয়ে, ওই বেতন দিয়ে, এবং ওই ধরনের একটা ফার্মেসির মধ্যে ছোট্ট একটা ল্যাব থাকবে। যদি কোনো ওষুধ বাজারে পাওয়া না যায়, ফার্মাসি সাহেব উনি তার ল্যাবে ওইটা ছোট্ট করে বানিয়ে দেবেন। এবং এই যে কাজটুকু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তারা এগিয়ে আসছেন, তারাও ফিল করেন যেখানে একটা সমস্যা হচ্ছে। তার চাইতেও বড় বিষয় হলো মাইন্ডসেট। আপনি যাবতীয় অ্যারেঞ্জমেন্ট করে রাখলেন, কিন্তু আপনার মনের মধ্যে হচ্ছে ওই কমিশন, উদগ্র কমিশন পাওয়ার একটা লোভ। এই উদগ্র লোভটাকে যদি নিয়ন্ত্রণ করা না যায়, আমি বলবো আমাদের যারা নাকি ওষুধের দোকানদার যারা আছেন তাদের ওখানে কাজটা করতে হবে। সব শেষে হলো পুরস্কার এবং তিরস্কারের থিওরি। যে দোকানদারের মধ্যে ভালো দোকানদারও আছে, কিন্তু অনেক সৎ দোকানদার আছেন যারা রুগীকে গাইড করার চেষ্টা করেন, তারা ওই খারাপ ওষুধ বিক্রি করেন না। কিন্তু তাদেরকে কি পুরস্কার দিচ্ছেন? যদি পুরস্কার না দেন, তাইলে ওই যে নাকি তিরস্কার পাওয়ার যোগ্য তাকে তিরস্কার করেন না, যে পুরস্কার পাওয়ার যোগ্য পুরস্কার করবেন না, তো তাহলে কি হবে? একটা নৈরাজ্য তৈরি হয়। ভালো জিনিস করার জন্য কেউ এগিয়ে আসে না, আপনাকে ওই উদাহরণ সৃষ্টি করতে হবে। আমরা ড্রাগ পলিসি যেটা
কত সেটা 2000 আমরা 2005 প্রায় আড়াই বছর ধরে স্বাস্থ্য মন্ত্রণালয় এটা পড়েছিল। আমরা এখন দেখছি যে স্বাস্থ্য মন্ত্রণালয় উদ্যোগ নিয়েছেন ড্রাগ পলিসি করার জন্য হচ্ছে, ওখানে এই কথাগুলো আছে যে কিভাবে ডিসপেন্সিংটা করা যায়। স্যার একটা জিনিস যেটা হলো যে আমি বাইরে দেখেছি যে ওরা ব্র্যান্ডের নাম বলে না ওষুধে, যখন ডাক্তার যখন লেখে তখন কিন্তু ওনারা কিন্তু ওই ইনগ্রেডিয়েন্ট যে উপাদানটা ওইটা লেখে, হ্যাঁ জেনেটিক। কিন্তু আমাদের এখানে এটা কেন হচ্ছে মানে খুব সমস্যা টাকা, আপনি ডাক্তার যখন প্রেসক্রিপশনটা লিখে দেয় অমুক, এত পুরো কোম্পানির নাম লিখে দেয়, সমস্যা আছে আমাদের এখানে, হ্যাঁ, এবং এটা করে দিচ্ছে এবং লিখে দেয় সঙ্গে সঙ্গে একদম লিখে দেয়। আমি দেখলাম যে আমি একটা ডাক্তারের কাছে উনি একটা যেটা দিলেন, আরেকজনের কাছে গেছি উনি আরেকটা দিলেন। তারপর আমি দেখলাম যে হ্যাঁ জিনিসটা এইটাকে আপনি কিভাবে দেখছেন? প্রথম কথা হচ্ছে যে ওই পর্যায়ে তো আমরা প্রথম থেকে চিন্তা করছিলাম যে আমাদের ড্রাগ পলিসিটা আমরা ওই পর্যায়ে নিতে পারি কিনা, কিন্তু এটার প্রথম অন্তরায় হচ্ছে বিশ্ব এটা কোথাও ওইভাবে এস্টাবলিশ হয় নাই মানে এখানে ব্র্যান্ডে পয়সা বেশি। আপনি ইনগ্রেডিয়েন্টসের নামে যদি আমরা চালাই তাতে কিন্তু সবার দাম এক করে ফেলতে বাধ্য হবে। আচ্ছা আচ্ছা, দ্যাট ইজ দ্য গ্রেটেস্ট প্রবলেম। তখন সে বলবে যে আজকে মনে করেন ব্রিস্টলে যে ওষুধটা বানায় আর উনি যে ওষুধটা বানায় একই ইনগ্রেডিয়েন্টস দেয়, তখন কিন্তু যদি আমরা ওই ইনগ্রেডিয়েন্টসের নামে দিলাম, ব্রিস্টলরা বললো যে আমার তো ওই দামে পোষাবে না, সুতরাং সে ব্রিস্টল মেয়ারের তার থাকবে, তার মানে তার ভালো জিনিসটা থাকছে না হয়তো, মানে উপকারী তারা বলছে মানে, কিন্তু ওইটা কিন্তু ওটা বিশ্বাসযোগ্য না, এটা করা যায়নি। বাংলাদেশের প্রেক্ষাপটও কিন্তু সে একই ফ্রেমে আসছে, বাংলাদেশেও আমরা এটা করার চেষ্টা করেছি, কিন্তু সেটা হচ্ছে এখন করতে গেলে ওই কোম্পানির যে নাম, কোম্পানির যে ব্র্যান্ড, এটা আইসা পড়ে। নাইলে আজকে বাংলাদেশে যদি আবার আমরা ধরি, বাংলাদেশের ওয়েস্টার্নসের গুড ম্যানুফ্যাকচার বা আন্তর্জাতিক শিক্ষিত সম্পন্ন ল্যাবরেটরি 10টা বেশি হয়তো হবে না, কিন্তু আমার এখানে বেশি আছে, আমি জানি না, তাহলে হয়তো যাই হোক, কিন্তু আমার এখানে তো কোম্পানি আছে 300 200 বা 300, এখন শতেক 200-300 আছে, তাদের একটা ইয়াতে চলে আসে। তবু আমার মনে হয় যে আমরা এটা করতে পারি, সেই করতে হচ্ছে ওই কোম্পানির নামটা দিয়ে যদি আমরা ইনগ্রেডিয়েন্টস দিই তাতেও কিন্তু আমরা কিছুটা বেনিফিট পেতে পারি, এবং এই চেষ্টাটা আমাদের করা উচিত। আর আপনি যেটা বলছেন যে প্রথম শর্তই হলো, এটা তো গেল আপনার ব্যবসার কথা, রাষ্ট্রের তো একটা দায়িত্ব আছে, রাষ্ট্র কি চায়। রাষ্ট্র যদি তার এখানে কোয়ালিটি ড্রাগ চায় তাকে কিন্তু সেই জায়গাটায় যাইতে হবে। পার্লামেন্টের কমিটি গিয়া অনেক জায়গায় দেখলো বন্ধ করার কথা, বন্ধ করতে পারছে না, এখন হাইকোর্টের নিয়ে তারা চালাচ্ছে। রাষ্ট্র তো এখানে যুদ্ধ করে ওইগুলোকে বন্ধ করার দায়িত্ব তো রাষ্ট্রকেই নিতে হবে। আর থার্ড যেটা আসছে, আমি বলছি যে আমার ঔষধ প্রশাসনের যে ব্যাপারটা, এখানে ঔষধ প্রশাসনের সাথে শিল্প সমিতির একটা ব্যাপার আছে, শিল্পী মালিকরা ব্যবসা করবেন, ঔষধ প্রশাসন তাদের ব্যবসা করতে দিবে, কিন্তু নট বাই কম্প্রোমাইজিং উইথ দ্য কোয়ালিটি। এবং এই জায়গাটাই কিন্তু আমাদের মূল জায়গাটা, সেই জায়গাটাতে যদি আমরা করতে পারি, সেটা হচ্ছে আজকে ওষুধগুলো কোয়ালিটি করে ওষুধ কোম্পানিগুলো, আর আমার যে ল্যাবরেটরি আছে বাংলাদেশ যে ল্যাবরেটরি, তার কিন্তু ক্যাপাসিটি অনেক কম, সে কিন্তু এটা পারছে না। একইভাবে আমি বলবো যে মেয়াদ উত্তীর্ণ ঔষধগুলো ঠিক মতো চলছে কিনা থেকে বাজার থেকে হটে যাচ্ছে কিনা সেটা আমাদের জানা নেই। এটা একটা আছে। 2 নম্বর হচ্ছে যে যারা যে ওষুধগুলো আজকে যায়, আমি যদি বলি যে এগুলো কতগুলো রিসার্চও করা যায়, যেটা হচ্ছে যে আমার দেশে যে ওষুধ বিক্রি হয়, কোন ধরনের ওষুধ কত মার্কেট আছে এটা যেমন জানা দরকার, কারা কতটুকু প্রডিউস করে সেটাও আমরা জানতে পারি, সেই হিসাবটার পরে বাইরের থেকে কোথা থেকে আসতেছে সেটা আমরা ধরতে পারি, কিন্তু পারা যাবে না সেই ব্যাপার তো নেই। আমরা যে জায়গাটায় দেখতেছি প্রোগ্রেসিভ রিয়েলাইজেশনটা হচ্ছে না। আমি কিন্তু শব্দটা বলবো যে আমরা আগের চেয়ে সামনের দিকে আগাচ্ছি না পিছাচ্ছি। যেমন একটা জায়গায় আসলে একসময় ছিল আমাদের এখানে ফার্মেসিস্ট ছিল না, দোকানদাররাই বিক্রি করতো বা অথবা ডাক্তার সাহেবরা সুপারভাইজ করে বিক্রি করতো। এখন কিন্তু ফার্মেসি গ্রাজুয়েটের অভাব নেই। ফার্মেসি কাউন্সিল একটা ক্রাশ প্রোগ্রাম নিয়ে কতগুলো কাজ করে দিয়েছে, এখন আর সেটাও নাই। এখন সিগারেট যখন আপনি বলছেন, কিন্তু অর্থ ফার্মেসিটা সিগারেটের না, তাহলে সিগারেটে কি কি ঔষধ যাবে সেটা তো আপনি নির্ণয় করে দেননি, আপনি কিন্তু ওকে লাইসেন্স দিয়ে দিয়েছেন সবটা করার জন্য। এগুলো করা যাবে না সেটা না, আমার মনে হচ্ছে যে রাষ্ট্রের সদিচ্ছাটা এখানে আমাদের কাছে মূল ব্যাপার। এবং থার্ড যেটা হচ্ছে যে জায়গাটা আমরা বলি বিশ্বে ওষুধের ব্যবসা হচ্ছে, আমার মনে হয় ওই যুদ্ধ ও সমরাস্ত্রের পরেই বোধহয় এর ব্যবসা, এবং এটা গ্লোবাল, এটা কিন্তু আপনার লাভের পোস্টানটা গ্লোবাল। এখন বাংলাদেশের দুটো জিনিস ঘটেছে, প্রযুক্তিগতভাবে বাংলাদেশ নিজে একটা জায়গায় চলে গেছে যেখানে ঔষধগুলো তারা প্রডিউস করতে পারে, কিন্তু আবার আমাদের একটা সমস্যা আছে,
যেহেতু তৃতীয় বিশ্বের একটা কান্ট্রি আমাদের একটা সময় দিয়েছে, কিন্তু এটা যখন আমরা বাইরে প্রতিযোগিতা করতে যাই তখন কিন্তু আমরা কতগুলো সমস্যায় পড়ব যদি উন্নত বিশ্বের ল্যাবরেটরিগুলো আমাদেরকে না করে এবং আমরা যদি কোয়ালিটিটা মেনটেন না করতে পারি। আজকে আমাদের কালকে কিন্তু হয়ে যাবে। যদিও আমরা বলছি অনেকগুলো দেশে করছি, কিন্তু ভলিউম কিন্তু বেশি নয়। প্রশ্নটা এখানে একটা ফোন আছে। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ডায়েটিশিয়ান এম গিয়াসউদ্দিন বলছি। আমার প্রশ্ন হলো প্রফেসর ডাক্তার রশিদি মাহবুব সাহেবের কাছে। জি স্যার, উনি আমাকে চিনেন, আমি রংপুরে ওনার সাথে ছিলাম। এই যে ড্রাগ প্রশাসন, ওষুধ প্রশাসনে যে লোকবল নাই, আরেকটা আছে কি জিনিস, যে যোগ্যতা, মেধা, দক্ষতা, দূরদর্শিতা সম্পন্ন লোক নাই, যার জন্য এই অভাব। এই জন্য ড্রাগ প্রশাসনের যে ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল হোসেন ছিলেন, ওনাকেও আমি চিনি, ওনার আন্ডারে চাকরি করেছি। উনি সরাসরি পিএম এর কাছে লিখছিল যে এই অবস্থা, এই জন্য সচিবরা পত্রপত্রিকায় দেখেছি যে উনি লিখছে যে উনি সরাসরি প্রেসিডেন্টের কাছে লিখতে পারেন না, প্রাইম মিনিস্টারের কাছে লিখতে পারেন না। কিন্তু যেসব সমস্যা, এই যে বটল নেক হলো স্টেপ বাই স্টেপ, এটাই হলো সবচেয়ে বড় সমস্যা আমাদের। আর লোক নিয়োগ পদ্ধতি যেগুলি, এইগুলি সরকারের লোক নিয়োগগুলি ঠিক না, যে যোগ্যতা, দক্ষতা, মেধা, দূরদর্শিতা এই সম্পন্ন লোক নেওয়া হয় না। এবং ড্রাগ লাইসেন্স যেসবগুলি দেওয়া হয় দোকানে, এই সবগুলি সিভিল সার্জন রিকমেন্ডে দেওয়া হয়, কিন্তু কোনো দোকানে কোনো ফার্মাসিস্ট নাই। ঠিক আছে। হ্যাঁ, আমরা উনি কিন্তু ওনার ক্লেমটাকে কিন্তু ভয়াবহ কথা আমি একটু বলেছেন। যোগ করি স্যারের সাথে, স্যারের আলোচনাটা যেটা এসছে কয়েকটা পয়েন্ট হলো কি, যেমন ধরুন ওই ওষুধটাকে আপনার কোয়ালিটি করতে হবে। মানে ড্রাগের এরিয়াটা আসলে এত বড়, আলোচনাটার ক্যানভাসটা কিন্তু অনেক বড়, প্রত্যেকটা অংশে কিন্তু অনেকগুলো কাজ করার আছে। এক নম্বর হচ্ছে যে আপনার ইন্ডাস্ট্রি, আমরা ওই ইন্ডাস্ট্রি সংখ্যা নিয়ে একটা সমস্যায় আছি। এইটা আমরা ওই পার্লামেন্টারি কমিটি থেকে একটা দায়িত্ব আমাদেরকে দেওয়া হয়েছিল পাবলিক ইউনিভার্সিটির সিনিয়র প্রফেসরদেরকে, যারা কনসালটেন্সি করেন না কোথাও, তার মধ্যে আমাকে ওনারা দায়িত্ব দিয়েছিলেন দলনেতা হিসেবে। আমরা গিয়েছি, 193টার বেশি কোম্পানি আমরা খুঁজে পাইনি। এখন ওই 93টাকে আমরা তাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থার গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস, যেটা স্যার বললেন যে ওষুধ তৈরির একটা গাইডলাইন, ইন্টারন্যাশনাল গাইডলাইন, সেটা অনুযায়ী, সেটা আবার 1976 সালের। আমরা কিন্তু কারেন্ট গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস নেইনি, আমরা নিয়েছি বহু আগের 1976 সালের গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস। তারপরে আমরা ক্লাসিফাই করলাম ABCDEF। এখন বিষয় হলো আমাদের এখানে কমপক্ষে 50টা খুবই ভালো কোম্পানি আছে আন্তর্জাতিক মানের, যারা আপনার এখন তো আমেরিকান FDA এর অ্যাপ্রুভাল পেয়ে গেছে 2টা কোম্পানি, বেক্সিমকো এবং স্কয়ার, এবং এই এখন এটা শুরু। আমরা আশা করছি যে আরো 7টা কোম্পানি আমাদের FDA এর ক্লিয়ারেন্স পাবে ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে। এখন ব্যাপার হলো বাকিদের কি অবস্থা। বাকিদের মধ্যে FDA ক্লিয়ারেন্স পায়নি, কিন্তু গোটা 30-40 কোম্পানি আছে যারা নাকি ইউরোপিয়ান ইউনিয়নের, গালফ কান্ট্রিজের, ব্রাজিলের, অস্ট্রেলিয়ার TGA, এইভাবে নানান জায়গা থেকে সনদ তারা পেয়েছে এবং তাদের ওষুধের মান ভালো, খুবই ভালো, এবং তারাও কিন্তু বাইরে রপ্তানি করছে, এগুচ্ছে। এখন বিষয় হলো যে কিছু কোম্পানি, এদের অবস্থা শোচনীয় মানে হলো তাদের ওই মাইন্ডসেটটা একটা বড় প্রবলেম। তারা মনে করেন যে ওষুধ তো এতকাল বানিয়েছি এইভাবে, এখন আবার কি এইটা আবার কেন করতে হবে, এই মাইন্ডসেটটা হলো সবচেয়ে বড় সমস্যা। দ্বিতীয় হলো অনেকে যেটা করেন যে ওই দ্রুত বড়লোক হওয়ার আশা, ফাঁকি দিয়ে কিভাবে করা যায়, ওই যেটা আমরা দেখেছি যেটা সারদাও, আমি এটা সবে যেমন আমি শুনবো। হ্যাঁ, এখন বিষয়টা হলো যে এই যে এই কোম্পানিগুলো, মানে তাদের পরিমাণ কিন্তু ওষুধের মোট উৎপাদন এবং বাজারের যে শেয়ার, তা কিন্তু বেশি না। আমাদের এখানে সাবস্ট্যান্ডার্ড ভেজাল ওষুধ কিন্তু আসলে কম, কিন্তু নিম্নমানের ওষুধটা বেশি। তো যতটুকু হওয়ার কথা ছিল সাবস্ট্যান্ডার্ড। আমরা কিছুদিন আগে আমাদের ডিপার্টমেন্ট থেকে একটা মানে মোটামুটি মার্কেট থেকে র্যান্ডম স্যাম্পলিং করে একটা জরিপ করা হয়েছিল। অ্যান্টিবায়োটিক, কোন অ্যান্টিবায়োটিক দেখা গেছে কোন কোম্পানি মাত্র 4%, যেখানে 100% থাকার কথা সেখানে মাত্র 4%। এবং তাকে যখন জিজ্ঞেস করা হয়, সে আবার বলে আমার ওষুধ তো নকল হচ্ছে। উনি এমন কোন বড় কোম্পানি না যেটা নকল করবে। তাহলে স্যার ও বাচ্চা কি করে স্যার অ্যান্টিবায়োটিক লাগানোর পরে? এখন অ্যান্টিবায়োটিকটা দোকানে বিক্রি হচ্ছে, ও তো 25টা বানাচ্ছে একটার দিয়া। না, তাহলে তো খালি ওষুধের মধ্যে পানি যাচ্ছে, আর তো কিছু যাচ্ছে না। এখন আপনি ওই যে জেনারিক নামের কথা বললেন, এখন ধরুন লেখা আছে অ্যামক্সিসিলিন কিংবা সেফট্রাডিন, ওষুধের মূল নাম দিয়ে, সক্রিয় উপাদানের নাম দিয়ে, যেটা স্যারও বললেন যে একটু সমস্যা আছে। আমিও বলছি, আমি জেনারিক ড্রাগের ভীষণ পক্ষে ছিলাম।
আজ থেকে 20 বছর আগে। কিন্তু এখন যেই অবস্থাতে আমাদের কোম্পানিগুলো মানে কানিং অ্যাপ্রোচ তারা যেভাবে অ্যাডপ্ট করেছে, সেখানে কিন্তু জেনারিক চালানো খুব মুশকিল। আপনি জেনারিক চালাতে তখন তো সব ওরাও ঢুকবে এখন, তো একইভাবে। এক্স্যাক্টলি, তো কেউ বুঝতে পারবে না, দিয়ে দিল সেটি যায় একটা কিনে নিয়ে চলে আসে। প্রেসক্রিপশনে লেখা আছে সেফসাডিন। জি, তো যেই লোকের সেফসাডিন নাকি জিএমপি অনুসরণ করে বানায়, এফডিএ অনুসরণ করে, এমএইচআরএ অনুসরণ করে, টিজিএ অনুসরণ করে, এগুলো করে তো পয়সা খরচ হয়। সে হয়তো পার ক্যাপসুল বা পার ট্যাবলেট লাভ করে 5%, যেই দাম তার 5% তার তো কস্টিং আছে, একটা তার ভালো অনেক কস্টিং আছে, সেখানে অ্যারেঞ্জমেন্ট করতে হয়। ফ্যাক্টরি তো একটা ওয়ার্ল্ড ক্লাস ফ্যাক্টরি বানাতে হবে। আর যে লোকের ওইসব বালাই নাই, সে তো 4% যারা। তার তো লাভ হলো 90% লাভ। এখন সেই 90%-এর অর্ধেক যদি দোকানদারকে দিয়ে দেয়, দোকানদারও কিন্তু লাফিয়ে লাফিয়ে বিক্রি করবে যে ভাই এটা নিয়ে নেন, এটা নিয়ে, এইটা ভালো। আমার ফুপু ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে থাকেন, তার কাশি হয়েছে, কদিন আগে ওনার সঙ্গে ফোনে কথা হচ্ছিল। আমি বললাম যে আপনি নবীনগরে এমবিবিএস ডাক্তারের কাছ থেকে ওষুধ নেন। বলে যে নিয়েছি। কি ওষুধ? নাম বললো। তবে আপনি খাচ্ছেন না ওগুলা? বললো যে না, দোকানে যাওয়ার পরে ওগুলো আবার চেঞ্জ করে দিল। বললো যে এগুলো একই, খামাখা এটা নিবেন কেন, ওইটা পাওয়া যাচ্ছে না, এইটা নেন, ওইটা মার্কেটে শর্ট আছে, এইটা নেন। এবং যেই ওষুধগুলো দিল, ওই ওষুধগুলো কোম্পানিগুলো আমি ভিজিট করার সুযোগ হয়েছে, সরকার আমাকে সুযোগ দিয়েছিলেন, আমি মানে এগুলো visit সব করেছি। 4% অসম্ভব রকমের খারাপ company। 4% ওই গ্রুপের। তো এখন জেনারিক নামে যে আপনি ওষুধটাকে দেবেন, এই সুযোগটা নেবে কিন্তু হলো দোকানদার, অসাধু দোকানদার। আমি সবার কথা বলছি না, কিন্তু কিছু সংখ্যক অসাধু দোকানদার। এই অসাধু দোকানদারদেরকে আবার চেনা খুব একটা কষ্ট, তাও না। মিডফোর্ডের মধ্যেই আবার ব্যানার লাগানো থাকে, অমুকের ফাঁসি চাই, তমুকে এটা করে, তমুকে এটা করে। আমার কথা হচ্ছে যে আমরা ব্যবস্থা নেই না কেন? আবারও সেই পুরস্কার তিরস্কারের থিওরি। আপনি যদি ওষুধের কোম্পানি করতে হয়, আপনি ওই ছোট মার্কেট ভেজালের এটা খুব বেশি না, বাকিটা ভালো ওষুধ, এটা বলার সুযোগ নাই। আমার 100% ওষুধ ভালো হতে হবে, ওষুধই এখন এখানে 100% ভালো হতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যেই ওষুধটা দোকানে বিক্রি হবে, যদি ফার্মাসিস্ট থাকে, সে কিন্তু 4টা জিনিস করবে না। 1, ওষুধের দাম বেশি নেবে না, তার এথিক্সে কিন্তু এটা আটকানো আছে, সে তার লাইসেন্স বাতিল হয়ে যাবে। 2, সাবস্ট্যান্ডার্ড ওষুধ বিক্রি করবে না। 3, নকল, অ্যাডাল্টারেটেড, কাউন্টারফেট এবং ভেজাল, অ্যাডাল্টারেটেড। এই 4টা সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন যদি আপনি ওই রিটেল ফার্মেসি, কমিউনিটি ফার্মেসি বাইরের মতো চালু করেন। আমরা এগুলো শিখতে তো কোনো অসুবিধা নাই। আমাদের বহু ডেলিগেশন টিম বাইরে যায়, ওখানে খালি শপিং না করে আমরা একটু দেখি না ওইসব দোকান টোকানগুলো তারা কিভাবে কাজ করে। আপনার হসপিটালগুলোতে হসপিটাল ফার্মেসি চালু করেন, ফার্মাসিস্ট বসান, ড্রাগ ইনফরমেশনের জায়গাগুলোতে করেন। হসপিটাল ফার্মেসিতে আমাদের ডাক্তার সাহেবদের বাধা, ডাক্তার সাহেবরা দেবেন না। স্যার এখানে আছেন, উনি বিএমএ সভাপতি ছিলেন। উনি যখন সভাপতি ছিলেন, আমরা ওনার কাছে গিয়েছিলাম যে স্যার, হসপিটালে 97-এর কথা বলছি, 1997 সালে, তখন মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ছিলেন সাতক্ষীরার না, যে মারা গেলেন অ্যাডভোকেট, কি নাম যেন, বেশ বয়স্ক মানুষ, খুব আন্তরিক ছিলেন। উনি বললেন যে হ্যাঁ, হসপিটালে আমরা 10টা হসপিটালে চলুন হসপিটাল ফার্মেসি চালু করি, ড্রাগ ইনফরমেশনটা যাক। বিএমএ এর পক্ষ থেকে ওনারা রাজি ছিলেন, কিন্তু অনেকে রাজি ছিলেন না, যেই কারণে আমরা হসপিটালে চালু করতে পারিনি। আমার কথাটা হলো, ডাক্তার সাহেবরা যখন বিদেশে লেখাপড়া করতে যান, উন্নত বিশ্বের হসপিটালে কাজ করেন, গবেষণা করেন, লেখাপড়া করেন, তখন তো হসপিটাল ফার্মেসি দেখেছেন। ঢাকা এয়ারপোর্টে আসলে সব ভুলে যান কেন? এখন এই জায়গায় উনি যেটা একটা কথা বলেছেন, উনিও স্যারও বলেছেন, ওই স্যারও বলেছেন যে কোম্পানিগুলো, যে উনি বলছেন যে 200 আছে, তার মধ্যে এখনো 50টা আপগ্রেডেড এবং তারা ভালো, যে কোনো সময় এর মধ্যে 7টা অলরেডি ইয়ের মধ্যে ঢুকেছে, 2জন ঢুকেছে, আরো 7টা ঢুকবে। এই অবস্থায় আপনারা কি কোনো ব্যবস্থা নেন যে গ্রেডেশনে, মানে ওর মধ্যে কত পার্সেন্ট, এই 4% ইয়ারা কোম্পানিগুলোকে আপনারা কি চিহ্নিত করতে পেরেছেন? একটা জিনিস হলো কি, যে হ্যাঁ, আমরা ওই কোম্পানিগুলো আমরা নর্মালি এক কোম্পানির, আমরা ভালো ভালো কোম্পানিগুলো কিন্তু দেখি, ছোট কোম্পানির আমরা খুব একটা করি না। তো একটা জিনিস আপনার প্রফেসর মাহবুবুর রশিদ যেটা বললেন, যে গভর্নমেন্ট, কিন্তু আমি গভর্নমেন্টকে ধন্যবাদ জানাই, সুন্দর একটা ল্যাবরেটরি বানিয়েছে, এবং এটা খুব বিশাল একটা ল্যাবরেটরি বানিয়েছে WHO-র প্রেসক্রিপশন মোতাবেক। কিন্তু বেকায়দা হলো কি, ওখানে কিন্তু লোক নেই। এবং আপনি শুনে খুশি হবেন, রাগ করবেন আমি জানি না, ওখানে যারা ঢাকায় থাকতে চায়, এটা ডেপুটেশনে কিছু ডাক্তার বসিয়েছে, যে তারা ঢাকা থাকতে চায়, তারা কাজও করে না, অফিসে গিয়ে হাজিরা দিয়ে চলে যায়।
তা এখন ঢাকায় যারা থাকতে চায় তাদের পুনর্বাসন কেন্দ্র বানানো পুনর্বাসন হয়েছে। কেন্দ্র হয়েছে। আচ্ছা। এবং আমরা কিন্তু সবসময় বলেছি, মহামত আমরা মাননীয় মন্ত্রী মহোদয়কে বলেছি, ডিজিকে বলেছি যে আপনি তাড়াতাড়ি লোক দেন, আপনি এত সুন্দর ল্যাবরেটরি বানিয়েছেন। আমাদের বেকায়দা কি এখন অনেক দেশে আপনার ওষুধ রপ্তানি করতে হলে তারা যে টেস্ট প্রসিডিউরের কথা বলে, এটা বাইরে থেকে আপনারা যদি করাতে যায় এক একটা আরো অনেক প্রোডাক্টে বেশি cost। 30-40 হাজার ডলার লাগে। কিন্তু যদি আমরা আমাদের ভালো দেশেই একটা, এটা হয়। হ্যাঁ, আমরা ভালো যে ল্যাবরেটরিটা করেছে ওখানে যদি ভালো লোকবল নিয়ে আপনার যদি এরা টেস্ট করে এবং ডাব্লিউএইচওর অ্যাপ্লিকেশন পায়, ডাব্লিউএইচও কিন্তু এরা আবার দেখবে যে ঠিক আছে কিনা, তাহলে এই রিপোর্ট দিয়েও কিন্তু আমরা বিদেশে রপ্তানির জন্য ফাইল সাবমিট করতে পারি। তো এখন আপনার সব জায়গায় বেকায়দা। আপনারা যে উনি বলছেন যে ফার্মাসিস্ট দিলে ভালো হয়, ফার্মাসিস্টের পরিবর্তে সায়েন্সের আর এক ডিসিপ্লিনের লোক দিল, তার জন্য কিন্তু ফার্মাসিস্টের মতো এত সোজা কাজ করতে পারবে না। কিন্তু এটা কি আপনাদের নিয়ন্ত্রণ করা যায় না, না? এখন যে আমরা স্ট্যান্ডার্ড কোনো জিনিস যে বানাতে পারবে না তাকে ফার্মেসিরিয়াটা তাদের আপনাদের তরফ থেকেই বলা যে একে অধিকার দিলে এখান থেকে 4% দিবে না, না। এবং আমি আপনার একটা জিনিস বলি, ওনারা তো না শোনেন, না কিন্তু আপনারা তো একটা সমিতি, কেন না আপনাদের না রেপুটেশন সমস্যা তো না, নষ্ট বলি হচ্ছে। এটা। সেটা হলো যে আমরা ওষুধ শিল্প সমিতির আপনার টোটাল লাইসেন্স আছে 237 ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনে। এর মধ্যে অনেকগুলো বন্ধ টন্ধ হয়ে গেছে, এখন অপারেশনের মধ্যে আছে 187। এর মধ্যে যেমন ধরেন যদি আপনার 50-60টা, এটা খামাখা, এরা কি বানায় না বানায় আমাদের নলেজও নেই। তো এখন গভর্নমেন্টের উচিত হলো তো তার মানে কি এগুলা গভর্নমেন্ট আল্লাহর উপরে ছেড়ে দিয়েছে? এটা গভর্নমেন্টের উচিত, এই ফ্যাক্টরিগুলা উনি তো গেছেন, উনি সারা বাংলাদেশে যতগুলা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি আছে উনি দেখেছেন এবং উনি না, রিপোর্ট উনি তো দিয়েছেন বললেনই যে আল্লাহর উপরে ছেড়ে দিয়েছে। সেই। তো এখন গভর্নমেন্টের উচিত হলো যে এই ইন্ডাস্ট্রিগুলোকে দরকার হলে আইদার কোয়ালিটির মধ্যে আসবে, নইলে বন্ধ করে দেওয়া উচিত। এবং আরেকটা জিনিস, আপনি নকল ভেজালের কথা যদি বলেন, যে বাংলাদেশের যে ওষুধের দোকানগুলো, কোনোটার উপরে টিন, কোনোটার উপরে শাল, কোনো উপরে সাদই নেই, এবং এর জন্য তো ওষুধ নষ্ট হয়ে যায়। মানে স্টোর করার যে হ্যাঁ, যেটা, যে নিয়ম আপনাকে তাও নেই। যে টেম্পারেচারে রাখতে হবে বা এরকম, এটা নাই তো। তো এখন আপনার ওই যে কথাটা প্রফেসর ফারুক সাহেব বলেছেন, যে সি গ্রেডের ফার্মাসিস্ট 8-9 পাস বা ম্যাট্রিক পাস সে কিছুই বুঝবে না, ওষুধের নামও পড়তে পারে না। তো এখন সুখের কথা হলো যে ইউএস এইড প্লাস ডাব্লিউএইচও থেকে একটা টিম এসছে, তারা বাংলাদেশে একটা মডেল ফার্মেসি চালু করতে চায়। এটা হয়তো ডিস্ট্রিক্টে একটা, এটা যদি চালু করে, এটা যদি টিকাতে পারে আর ফার্মাসিস্ট নিয়োগ দিতে পারে, যেমন আগে উনি কথা বলে হসপিটাল ফার্মাসিস্ট, হসপিটালে প্রচুর ওষুধ যায়, ওখানে যদি ওইটা ধীরে ধীরে নিয়ে আসো। আমরা গরিব দেশ, আমরা সংগ্রাম করে চলতেছি, একটা জায়গার থেকে শুরু করলে না শেষ করা যাবে। তার মানে আমরা শুরু করা উচিত। হ্যাঁ, শুরু করা উচিত। মানে start। একটা ফোন আছে, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। স্যার আপনার কাছে আসছি। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, জি, আপনি কোত্থেকে বলছেন, আপনার নামটা বলবেন? আমি নিউ ইয়র্কের থেকে কাজী ফারুক বলছি। আপনার প্রশ্নটা বলবেন? জি জি, না আমার প্রশ্ন হচ্ছে কিছু কোম্পানি, হারবাল ইউনানি কোম্পানি, ওই ওয়াটফায়ার স্টেটের নামে এরা ওষুধ বানাচ্ছে হারবালের কথা বলে, কিন্তু এরা সব ফার্মাসিউটিক্যাল কেমিক্যাল দিয়ে ওষুধ বানাচ্ছে। ওদের ব্যাপারে তো কেউ কিছু বলতেছে না। আমি বলতে চাইতেছিলাম কি ঠিক না। ঠিক আছে, ঠিক আছে স্যার, আপনি না, এর আগে যে কথাটা হচ্ছিল, আমরা কিন্তু একটা জায়গায় গেছিলাম গভর্নমেন্টের এই ব্যর্থতা দেখে, আমরা কিন্তু বলেছিলাম যে সরকার একটা অন্য একটা অথরিটি বানাক, যেই অথরিটিটা ফুললি এটাকে ইউটিলাইজ করতে পারবে। কারণ এখন যেই গ্যাপগুলো আপনি যে দেখতেছেন, সিস্টেমে আছে, এটা হচ্ছে সরকারি সিস্টেমের মধ্যে এটার যে উন্নত স্তরে নিতে গেলে অনেক কাঠখড় পোড়াতে হয়, তারপর কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট অনেক চলে আসে। এখানে যদি একটা রেগুলেটরি ফরমেশনটা যেটা আছে সেটা একটা ভিন্ন অথরিটির কাছে দিয়ে দেওয়া যায়, তাইলে হয়তো আমরা এর চেয়ে বেটার আশা করতে পারি। কিন্তু স্যার আবার যদি ওই জিনিসগুলো ঢুকে থাকে তাহলে কি হবে না স্যার? না, এখন সেই জায়গাটাই আমি আসছি। আপনাকে সেই জায়গাটার নিশ্চয়তা আমি কিন্তু আবারও বলছি, দুর্বৃত্তের জায়গা সব জায়গায়, কিন্তু দুর্বৃত্তায়ন তো বন্ধ করতে তো আমার চেষ্টা হবে। এখন এই ট্রিক্সটা, আমি যেই ট্রিক্সে এখন আছি, এই ট্রিক্সে এটা খুবই ডিফিকাল্ট, কারণ স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটা অধিদপ্তর পরিদপ্তর হিসাবে এটা আছে। এটা তো অধিদপ্তর হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় এত বড় একটা হাতি যে ওর এটা ওই একটা ছোট অংশ, এটা নিয়ে তার কনসার্নটা কম্পারেটিভলি অনেক কম। সেই কারণ ওর যে চিকিৎসা সেবা, স্বাস্থ্যের কথা, অন্যান্য জিনিসগুলো, অবকাঠামোর যে ব্যাপারগুলো, এইগুলোর সাথে ও এটা সঙ্গতিপূর্ণ না। শুধু এগুলোকে ডিসমেন্টাল করে যদি ছোট ছোট করা যায় তখন কিন্তু আপনাকে ধরা যায়।
কিন্তু এখন আপনি কাকে ধরবেন? তারা বলবে যে আমার ওইটার সমস্যা, আমার এইটার সমস্যা, তার সেইটার সমস্যা। যেমন এটা বললো যে ওখানে আপনি যাকে দিচ্ছেন, এখন তারা যদি চায়ও কিন্তু সেটা করতে পারে না। আমি মনে করি যে বাংলাদেশের এই মুহূর্তে এটা টেক অফ করার স্কোপ আছে, সমাধানও আছে, লোকবলও আছে, কিন্তু ইচ্ছাটাই আমার কাছে এখানে সমস্যা বলে মনে হচ্ছে। আর হার্বাল এবং আনুষঙ্গিক যে মেডিসিনগুলোর কথা আছে, এটা কিন্তু ওদের একটা বোর্ড আছে যারা এগুলো তদারক করার কথা, এটা ওষুধ আছে, কিন্তু সেই ইউনিয়ন আয়ুর্বেদিক যে জায়গাটা, সেটাতে ওইটা মেডিকেলও আছে মিরপুরে। না, ওটা তো বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেহেতু অল্টারনেট চিকিৎসা ব্যবস্থা হিসাবে এটা স্বীকৃতি দিয়েছে, সুতরাং বাংলাদেশও সেটা করেছে। কিন্তু মুশকিল হচ্ছে ওরা যে জিনিসটা শিখতেছে, ওরা কিন্তু চিকিৎসা করে গিয়ে মোস্টলি অ্যালোপ্যাথিক, ওরা কিন্তু এই জায়গায় থাকতেছে না। আর যারা এই জায়গাটায় থাকতেছে, একটা ঔষধের ব্যবসা যারা করে, তারা আবার একটা ভিন্ন গ্রুপ। সুতরাং এগুলো কিন্তু আমার মনে হচ্ছে যে সব হেফাজত আছে। আপনি যদি এক কথায় আমি বলি যে ঔষধ নিয়ে বাংলাদেশের তেলস্মিতি আছে, এবং এখানে যেহেতু লাভ আছে, সুতরাং এখানে বিভিন্ন ফর্মে বিভিন্ন লোকজন আসতেছে। কিন্তু এর মধ্যে একটাই মাত্র পজিটিভ থিং আছে, যে বাংলাদেশের ঔষধের প্রযুক্তি, ঔষধকে নিয়ে কাজ করার জন্য জনশক্তি যেটা আছে, সেটাকে প্রপারলি আমরা ইউটিলাইজ করছি না। স্যার আমরা শেষ পর্যায়ে আছি স্যার, আপনি এই যে আপনি যে পজিটিভ একটু অ্যাড করি শেষ পর্যায়ে স্যার, আপনি তো দেখেছেন, আপনি ভিজিট করেছেন স্যার, উনিও বললেন যে আমাদের 180টা 85টার মতো আছে। তো ওই জায়গাটায় যদি আপনি কাটেল করে দেন, তাহলে কোনো না কোনো জায়গায় তো স্যার অর্ধেক তো আপনার এটা থেকে মুক্তি পেয়েছে। তো সেই ক্ষেত্রে আমি ওইভাবেই আমি কথাটা বলতে চাই স্যারের সাথে মিলিয়ে, যে আমরা এতক্ষণ ওই খারাপ দিকগুলো আলোচনা করলাম, ভালো দিকগুলোও কিন্তু আছে। সেটা হলো যে 1 নম্বর, গভর্নমেন্ট একটা ড্রাগ পলিসি করতে যাচ্ছেন, সেখানে কিন্তু একেবারে ওই সেক্টর ওয়াইজ জাতীয় ওষুধ নীতি যেটা করতে যাচ্ছেন, আমরা যেটা প্রত্যাশা করতে পারি জনগণের পক্ষ থেকে, সেটা হলো যে খুব দ্রুতই যেন এটা আইন মন্ত্রণালয়ের ভেটিং হয়ে ক্যাবিনেটে যাবে, ক্যাবিনেট মিটিং থেকে সংসদে হয়তো যাবে। এটা খুব দ্রুত যদি হয়ে যায় এবং যদি খুব দ্রুত বাস্তবায়ন করা যায়, তাহলে হয়তো কিছুটা এফেক্ট আমরা পাবো। 1 2 হচ্ছে যে আপনি যিনি যেই কাজে পারদর্শী তাকে সেই কাজে লাগান, ফার্মাসিস্টদেরকে কাজ করতে দেন তাদের এরিয়াতে। এই স্যার একটু আগে যেটা বলছিলেন, স্বাস্থ্য অধিদপ্তর বা স্বাস্থ্য মন্ত্রণালয়ে ফার্মাসিস্টের কোনো জায়গা নাই, একমাত্র একটা জায়গা হচ্ছে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। সেখানেও যদি ডাক্তার সাহেবরা আসেন, অন্যান্য ডিসিপ্লিনের লোকজন আসেন, তো ফার্মাসিরা যাবে কোথায়? এবং তারা তো কাজ করতে পারবে না। তৃতীয় হলো, তার মানে শুধুমাত্র ওষুধ শিল্প, মানে যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিতে কাজ করে, ইন্ডাস্ট্রিয়াল আর কোনো জায়গায় নেই। এবং সেখানে দেখুন আপনারা ফার্মাসিস্টরা কাজ করে, সেটা কিন্তু উঠিয়ে নিয়ে এসছে। যেখানে আপনি আগে 20% ওষুধ তৈরি করতেন টোটাল অ্যানুয়াল ডিমান্ডের, সেখানে আজকে 97% ওষুধ তৈরি করছেন। অতএব এই যে ডেভেলপমেন্ট, আজকে আপনি 100-র বেশি দেশে ওষুধ রপ্তানি করছেন, পরিমাণটা হয়তো কম টাকার ভলিউমে, কিন্তু শুরু তো হলো মিসকিনের দেশ থেকে, একটা বন্যাক্রান্ত দেশ থেকে, হরতালের দেশ থেকে, পেট্রোল বোমার দেশ থেকে, সেখান থেকে আপনি ওষুধ রপ্তানি করছেন উন্নত বিশ্বেও। কিন্তু শুধু গরিব দেশে না, গরিব দেশ হলো 50টা, কিন্তু তার বাইরেও তো উন্নত বিশ্ব আছে, সেখানে পর্যন্ত আমাদের ওষুধ যাচ্ছে। আপনি আজকে মাউন্ট এলিজাবেথ হসপিটালে গিয়ে বাংলাদেশের ওষুধ দেখবেন, আপনি বামরুদ মেডিকেলে দেখবেন, সৌদি আরবের কিং আব্দুল আজিজ হসপিটালে গেলে দেখবেন। এই জিনিসগুলো ফার্মাসিস্টদের অবদান, এই ফার্মাসিস্টরা এই কাজটা করেছে। এখন হসপিটাল ফার্মেসি এবং রিটেল ফার্মেসি বা কমিউনিটি ফার্মেসিতে যদি ওদেরকে কাজের সুযোগ দেন, আপনি ভালো ফল পাবেন। ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনে ফার্মাসিস্টদেরকে নেন, এই পোস্টগুলো মাননীয় প্রধানমন্ত্রী 2009 সালে ক্ষমতায় এসেই নতুন সরকার গঠন করার পরপরই 300 পদ উনি অ্যাপ্রুভ করেছিলেন ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনে, এবং আমরা খুবই খুশি হয়েছিলাম। সেখানে যদি ফার্মাসিস্টদেরকে না নিয়ে, এই জায়গাতে নিয়োগই হয়নি, নিয়োগ হচ্ছে অন্য প্রফেশন, ফার্মাসিস্ট সংখ্যা কম হচ্ছে। আর সবশেষে আমি যেটা বলবো, ওই যে পার্লামেন্টারি বিষয়ক স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটি, যেটার কনভেনার হচ্ছেন আমাদের মাননীয় এমপি জনাব শেখ সেলিম সাহেব, উনি খুব আন্তরিক। উনি কদিন আগে ওই একটা ফাইনাল রিপোর্ট, 3য় পর্যায়ে ফাইনাল রিপোর্ট, উনি বলছেন যে আমরা কিছু ব্যবস্থা নিতেই চাই সংসদ থেকে, কিন্তু সেক্ষেত্রে আমরা তাদেরকে সুযোগ দিতে চাই, এবং এই সুযোগ দিয়ে 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 তারপরেও যারা কথা শুনবে না, যারা নিজেদেরকে উন্নত করবে না, যারা নিম্নমানের ওষুধ বানাতেই থাকবে, তাদের বিরুদ্ধে কিছু ব্যবস্থা জাতীয় সংসদ থেকেও কিন্তু ভাবা হচ্ছে। তো এই জিনিসগুলো মিলালে যদি আমরা দেখি, আমি মনে করি, আমি আশাবাদী মানুষ সবসময়, আমি মনে করি যে বাংলাদেশে ওষুধ সেক্টরে আজকে যেই কষ্টটা, যেই রোগীরা যে সংকটের মধ্যে আছে, এবং সেই সংকটটা হলো নিম্নমানের ওষুধের এবং ভেজাল ওষুধের, এই জায়গাটায় যে একটা চক্র, এই চক্রগুলো সবগুলোই কিছু কিছু করে দূর করা কিন্তু শুরু করা যেতে পারে। আপনি ওই জায়গাগুলোর দিকে আমরা যদি নজর দেই এবং সরকার যদি ওই ব্যাপারে এগিয়ে আসে, পকেটগুলোকে ধরা, সরকার খুব আন্তরিক,
তারা চেষ্টা করছেন করার জন্য, কিন্তু দীর্ঘদিনের আবর্জনা এটা কিন্তু রাতারাতি সরানো যাবে না। সেই জন্য যে কাজগুলো সরকার শুরু করতে চাচ্ছেন, আমরা আশা করতে পারি যে হয়তো সামনে একটু ভালো দিক কিছু পাওয়া যাবে। স্যার আমাদের সময় শেষ হয়ে গেছে, আমি একটু বলেন। জি, আমি ফারুক ভাইয়ের সাথে একমত আমি, যে উনি যেভাবে দেখেছেন, এবং গভর্নমেন্টও একটা ইন্ডাস্ট্রি করতে হলে আপনার একটা সময় লাগে। তো যারা করেছে, যারা ইনভেস্টমেন্ট করেছে, তারা যদি লাইনে আসে ঠিক আছে, আসুক, আর না এলে বন্ধ করে দেওয়া হোক। আর আরেকটা জিনিস আমি সবার জ্ঞাতার্থে বলতে চাই, সেটা হলো যে আমাদের কিন্তু ওষুধ শিল্প সমিতির সদস্য সংখ্যা হলো 170 আমার সদস্য, আর বাকি যেমন ধরেন যদি 237 হয়, বাকিটা কিন্তু আমার মেম্বার না। আমাদের কিন্তু সমিতির কিন্তু একটা ক্রাইটেরিয়া আছে, যদি কেউ অ্যাপ্লাই করে যে আমি মেম্বারশিপ হতে চাই, আমরা কিন্তু ফার্মাসিতে ভিজিট করি যে তার কোয়ালিটি কীরকম, তার মেশিনপত্র কী আছে। কিন্তু গভর্নমেন্টের আইন দেখেন যে আপনার যদি ট্রেড অর্গানাইজেশন রুল অনুযায়ী তার সদস্য হওয়া উচিত। এখন একটা ধরেন ফ্যাক্টরি করেছে বগুড়ার থেকে ফ্যাক্টরি করেছে, গভর্নমেন্ট করে কি যে বগুড়া চেম্বারের যদি একটা সার্টিফিকেট নিয়ে যায়, সেটাই হয়ে যায়। তাহলে আমরা যে পানিশমেন্ট দেবো, আমরা যে নিজেদের মধ্যে ডিসিপ্লিন করবো, আমাদের আর সুযোগ থাকে না। এই জন্য আমার দাবি থাকবে যে গভর্নমেন্টের একটা আইন করা হোক, যে সমিতির মেম্বার যদি হয়, মেম্বার না হলে তাকে ইম্পোর্ট করতে দেওয়া হবে না। আমাদের দেশে কোনো সেট আইন নেই, তো যার ফলে যে কেউ যে কোনো কাজ করছে। ঠিক আছে, আমরা আশা করবো যে এটা, আমাদের সময় শেষ হয়ে গেছে স্যার, তা আমরা আশা করবো যে সরকার এই বিষয়গুলো অবশ্যই, স্যার এখানে আছেন, উনি দেখছেন, এই কথাগুলো আবারও উঠে আসবে। আপনাদেরকে ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।